নমস্কার, এক্সপ্লোর সি টু হিলের তরফ থেকে আপনাকে জানাই সাদর আমন্ত্রণ। আমি সুভাষ সরকার, আর এই এপিসোডে আপনারা জানতে পারবেন কৈলাস মানস সরোবর যাত্রার সম্পূর্ণ বিবরণ। আপনারা জানতে পারবেন কৈলাস পর্বতের অজানা রহস্য, কৈলাস মানস যাত্রা কারা করতে পারবেন এবং করতে গেলে আপনাকে কি করতে হবে, আপনার কত টাকা লাগবে, কত দিনের এই যাত্রার পারমিশন কোথা থেকে পাবেন বা কারা দেবেন, আপনার বয়স কত হতে হবে, যাত্রার কী সতর্কতা অবলম্বন করতে হবে, কিভাবে প্রতারণা হয় যাত্রীদের সাথে, তাছাড়া আরও জানতে পারবেন অনেক কিছু এই এপিসোডে। কৈলাস পর্বত নিয়ে একাধিক মতবাদ আছে, তার কিছুটা তুলে ধরলাম। কৈলাস মানস সরোবর নামটা শুনলেই প্রতিটি শিব ভক্ত ও ধার্মিকের চোখের সামনে ভেসে ওঠে ভগবান শিব পার্বতীর বাসস্থানের দৃশ্য, বা মনে বাসনা জাগে একবার কৈলাসে যাওয়ার। পবিত্র কৈলাস পর্বতকে ঘিরে থাকা রহস্য ও রহস্যগুলি আধ্যাত্মিক তাৎপর্য, বৈচিত্র্যময় তীর্থযাত্রা, ঐতিহ্য এবং ভৌগোলিক অবস্থানকে তুলে ধরে এবং সকল তীর্থযাত্রী ও পর্যটকদের কাছে একটি আজীবন ভ্রমণের অদ্বিতীয় স্মরণীয় ঘটনা। পবিত্র কৈলাসকে ঘিরে একাধিক রহস্য থাকলেও এই এপিসোডে আমরা কিছুটা রহস্য জানার চেষ্টা করব। এই পর্বতকে ঘিরে কী করে পরিক্রমা করব সেটাও জানব। অনেকে মনে করেন যে এই পর্বত একটি প্রাকৃতিক পিরামিড, যা পজিটিভ এনার্জির উৎস। এখানে সময় খুব দ্রুত পরিবর্তিত হয়, যা চৌম্বকীয় শক্তির দ্বারা প্রভাবিত হয়। হাজার হাজার বছর ধরে কৈলাস পর্বত চারটি প্রধান ধর্ম, হিন্দু, বৌদ্ধ, জৈন ও বৌদ্ধ ধর্মের পীঠস্থান। হিন্দুদের কাছে এটি ভগবান শিবের বাসস্থান, বৌদ্ধ ধর্মের জন্য এটি ডেম চাউকের বাড়ি, জৈন ধর্মের মতে যেখানে তাদের প্রথম তীর্থকগণ ঋষভদেবের নির্মাণ লাভ করেছিলেন, আর বৌদ্ধ ধর্মের কাছে তাদের প্রাচীন ধর্মের আধ্যাত্মিক কেন্দ্র। এই কৈলাস পর্বত থেকেই চারটি পবিত্র নদী, যেমন সিন্ধু, ব্রহ্মপুত্র, শতদ্রু ও কর্ণালী নদীর উৎসস্থল। কৈলাস পর্বত আজও বিজ্ঞানী ও পর্বত আরোহীদের কাছে রহস্য। 1920 দশকে ব্রিটিশ অভিযাত্রী হিউ রুটলস ও আর.সি. উইলসন প্রথম কৈলাস পর্বত আরোহণ করার চেষ্টা করেছিলেন, কিন্তু আবহাওয়া প্রতিকূল হওয়াতে তারা পর্বত আরোহণ করতে পারেননি। এরপর 80 দশকে বিখ্যাত পর্বতারোহী রেইনহোল্ড মেন্সারকে কৈলাস পর্বতে আরোহণ করার অনুমতি দেওয়া হয়, কিন্তু সারা বিশ্বের ধর্মীয় সংস্থাগুলোর প্রতিবাদের পর তাকে যাত্রা করতে দেওয়া হয়নি। কৈলাস পর্বতের সবচেয়ে আশ্চর্য বিষয় হল আজও পর্যন্ত একজন ব্যক্তি ছাড়া কেউ এখানে আরোহণ করতে পারেনি। 11 শতকের একজন বিখ্যাত সাধু ও যোগী মিলোরেপা প্রথম ও শেষ ব্যক্তি যিনি কৈলাসে আরোহণ করতে সফল হয়েছিলেন, যিনি তার সাধনা ও ভক্তি দ্বারা সফল হয়েছিলেন। এই ঐশ্বরিক বিজয় প্রমাণ করে যে কৈলাস পর্বত শুধুমাত্র আধ্যাত্মিক অনুশীলন ও জ্ঞানার্জনের স্থান, কোনো বাহ্যিক প্রয়াস বা শারীরিক আরোহণের মাধ্যমে নয়। এটা এও প্রমাণ করে যে কৈলাস পর্বতের চূড়ায় আরোহণ করা কেবল নিষিদ্ধই নয়, বৃথাও। তাই কৈলাস পর্বতকে জয় করার পরিবর্তে শ্রদ্ধা ও ধ্যানের স্থান হিসাবে দেখা হয়। কৈলাস যাত্রা শুধু একটি শারীরিক যাত্রা নয়, বরং আত্মা শুদ্ধির একটি পথ। এই যাত্রা আমাদের শেখায় প্রতিটি বাধা সত্ত্বেও পরম বিশ্বাস ও নিজেকে উৎসর্গ করলেই এই কঠিন যাত্রা অতিক্রম করা যায়, এবং প্রতিটি পদক্ষেপে ভগবান শিবের আশীর্বাদ আপনার সাথে থাকবে। যেদিন থেকে আমি এই যাত্রার যাবার মনস্থির করেছিলাম, সেদিন থেকে আমার সাথে একের পর এক মিরাকেল ঘটে, যা আপনাদের একে একে সব জানাবো। বন্ধু, আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ও পাশের বেল আইকনটিকে
অল প্রেস করবেন, যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে আপনি পান। কৈলাস পরিক্রমা দু প্রকার, আউটার কোড়া ও ইনার কোড়া। তিব্বতী, বৌদ্ধ ও বন ধর্মানুসারে এই পরিক্রমাকে পবিত্র কর্ম বলে মনে করা হয়। আউটার কোড়া 52 কিলোমিটার দীর্ঘ, যা করতে 3 দিন লাগে। দার্চেন, জমদুয়ার, ডেরাপুক, জতুলপুক হয়ে দার্চেনে ফেরা হয়। ইনার কোড়া 30 কিলোমিটার, যা সাধারণত তিব্বতী সন্ন্যাসীরাই করে। এই পরিক্রমা আরও কঠিন, কারণ এটি পর্বতের কাছাকাছি যাওয়া যায়। এখানকার পজিটিভ এনার্জি এতটাই শক্তিশালী যে ভক্তরা মনে করেন যে গভীর ধ্যানের আধ্যাত্মিক অভিজ্ঞতা অর্জন করতে পারেন এই পরিক্রমা থেকে। আউটার কোড়ায় কৈলাস পর্বতকে খুব কাছ থেকে দেখতে পাবেন এবং এটা হলো উত্তর দিকের অংশ। আউটার কোড়া জমদুয়ার থেকে শুরু হয়ে ডেরাপুকে গিয়ে শেষ হয়। প্রথম দিন এখানে রাত্রি বাস করতে হয়। বেশিরভাগ ভক্ত ও ভ্রমণকারীরা মানস সরোবর দর্শন করেই ফিরে যান বা ফিরে যেতে বাধ্য হন, কারণ দার্চেনে মেডিকেল টেস্ট হয়। মেডিকেলে ফিট না হলে আর আগে যাবার পারমিশন দেওয়া হয় না। তবে আপনি গাড়িতে জমদার পর্যন্ত যেতে পারেন। এখান থেকে কৈলাসের দর্শন পাওয়া যায় আকাশ পরিষ্কার থাকলে। প্রাইভেট ট্যুর অপারেটরের সাথে গেলে জোরাজুরি করে ঘোড়ায় করে প্রথম দিনে যাত্রা সম্পূর্ণ করতে পারবেন ও ডেরাপুকে রাত্রি যাপন করতে পারবেন। এখান থেকে কৈলাস দর্শন ভালোভাবে করা যায়। বাস্তবে কৈলাস যাত্রা তখনই সফল বলে মনে করা হয় যদি আপনি অন্তত কৈলাসের আউটার পরিক্রমা একবার করেন। দ্বিতীয় দিনে পরিক্রমার আগে রাতে একবার দেখে নেওয়া হবে আপনার ফিটনেস ও অক্সিজেন লেভেল। অক্সিজেন লেভেল 75 নিচে থাকলে অ্যালাউ করা হয় না। আমার সাথে যা যা মিরাকেল ঘটেছিল আপনাদের কাছে একটু শেয়ার করব স্টেপ বাই স্টেপ, যাতে আপনারা অন্তত মোটিভেশন পান। কৈলাস মানুষ যাওয়ার ইচ্ছে আমার 1990 সাল থেকেই ছিল, কিন্তু কোনো দিনও সেইভাবে চেষ্টা করিনি। এইবার যখন আমার বন্ধু স্বপন বিশ্বাস আমায় ফোনে জানালো, আমি তখন মায়াপুরে ঘুরতে গেছি। টাকার অঙ্কটা শোনায় 1 মিনিটের একটা ধাক্কা লাগলো, এতগুলো টাকা লাগবে। কিন্তু পরবর্তী স্থির করলাম জীবনে অনেক টাকা এসেছে, আরও অনেক আসবে, কিন্তু সুযোগ বারবার আসবে না। আমি 2 মিনিটেই আমার সিদ্ধান্ত জানালাম যে আমি যাব। তবে স্বপন যদি অফার না করতো তাহলে হয়তো আমার যাওয়া হতো না, তাই স্বপনের কাছে আমি কৃতজ্ঞ। এবার পরবর্তী সংগ্রাম শুরু হলো যে আমার পাসপোর্টটা 2 বছর আগে এক্সপায়ার করে গেছে। তখন আমার হাতে মাত্র 15-20 দিন বাকি। 20 দিন পর আবার আমাকে পরবর্তী প্রোগ্রাম গুজরাট যেতে হবে। মাথায় নতুন চিন্তা ঢুকলো কী করে এই প্রবলেমটা সলভ করব। কৈলাস প্রোগ্রামটা কলকাতার চলো যাই ট্রাভেল ক্লাবের সাথে আমরা সম্পূর্ণ করেছিলাম। তখন চলয়ের জয়ন্তদার সাথে কথা হলো যে কিছু টাকা জমা দিতে হবে, যদি পাসপোর্ট না পাই তাহলে আমার টাকা রিফান্ড দিয়ে দেবে। তড়িঘড়ি করে পাসপোর্ট অ্যাপ্লাই করা হলো। যেহেতু আগে 2 বার রিইস্যু হয়েছে, তাই পাসপোর্ট অফিসে খুব একটা প্রবলেম হয়নি। শুধু অফিসার জিজ্ঞেস করেছিল পাসপোর্ট কী কাজে লাগবে, আমি আমার ইচ্ছের কথা জানিয়েছিলাম। বাদ সাধলো পুলিশ ভেরিফিকেশন। থানায় গেলাম 2-3 বার, যদি একটু আর্জেন্ট করা যায়। আমাকে তেমন এন্টারটেইন করলো না, বলল অ্যাজ পার সিস্টেম হবে। আমার গুজরাট যাবার দিনও এগিয়ে আসছে। যদি আমি যাওয়ার আগে পাসপোর্ট না পাই তাহলে ভিসাও হবে না আর আমার যাওয়াও হবে না। আমি আবার বাবার শরণাপন্ন হলাম। বাবাকে ডাকলাম, বললাম বাবা তোমাকেই সব করতে হবে, তুমি আমায় দয়া করো। যাবার 2 দিন আগে মেসেজ পেলাম পাসপোর্ট ডিসপ্যাচ করা হয়েছে। গুজরাট যাওয়ার আগের দিন পাসপোর্ট পেলাম। যাবার আগে চলয়ের মিটিংও আমি থাকতে পারিনি গুজরাট চলে যাওয়ার জন্য। গুজরাট থেকে ফিরলাম 10ই জুন এবং 12 তারিখে
চলইয়ার অফিসে গিয়ে সব টাকা দিয়ে এলাম। আবার বিপদে পড়লাম। 12ই জুন রাত থেকে 17 বার বমি হলো, তারপর হসপিটালে অ্যাডমিট হতে হলো। 15 দিন হসপিটালে অ্যাডমিট ছিলাম। ডাক্তার বলেছিল আরও সপ্তাহখানেক থাকতে হবে, কিন্তু আমার যাবার ডেট পেরিয়ে যাচ্ছে। আবার মহা চিন্তায় পড়লাম, আবার বাবাকে স্মরণ করলাম, কিন্তু এখানেও মিরাকেল ঘটল। ঠিক যাবার 2 দিন আগে আমাকে রিলিজ করা হলো হসপিটাল থেকে। হসপিটাল থেকে ফেরার পর আবার নতুন বিপদ হলো। বাড়ির লোক কিছুতেই রাজি হচ্ছিল না যেতে দেওয়ার জন্য, এবং বন্ধুবান্ধবও ইন্ধন জোগালো যাতে আমি না যাই। কিন্তু আমার অদম্য জেদ, ভগবানের প্রতি শ্রদ্ধা ও নিজেকে সমর্পণ করে দিলাম বাবার কাছে। ঠিক করলাম যা হয় হবে। প্রথম থেকে যখন বাবা আমাকে সাহায্য করছে, আমি নিশ্চিত ছিলাম যে আমি সাফল্য লাভ করবই করব। কৈলাস যাত্রাতেও অনেক মিরাকেল ঘটেছিল, সেইগুলো আপনাদের কাছে শেয়ার করব। কে কে যেতে পারবেন এই কৈলাস যাত্রায়? ভারতীয় নাগরিক হতে হবে, বয়স 18 থেকে 70 বছর হতে হবে, বৈধ পাসপোর্ট থাকতে হবে। লিপুলেক দিয়ে গেলে 22 দিন লাগবে, খরচ পড়বে 1,74,000। নাথুলা দিয়ে গেলে 21 দিন লাগবে, খরচ পড়বে 1,83,000। কাঠমান্ডু দিয়ে গেলে 16 দিন লাগবে, খরচ হবে 2,60,000 মতো। মে থেকে সেপ্টেম্বর হলো এই যাত্রা যাওয়ার সবচেয়ে উপযুক্ত সময়। যাত্রার জন্য আপনার যে পাসপোর্ট লাগবে সেটা যেন কমপক্ষে 6 মাস ভ্যালিড থাকে। যাত্রার জন্য লাগবে চায়নার ভিসা, যেটা গ্রুপ ভিসা হয়, ইন্ডিভিজুয়াল কোনো ভিসা হয় না। চায়না কারেন্সি নিয়ে যাবেন প্রয়োজন মতো। যাত্রা শুরুর 2 থেকে 3 মাস আগে কমপক্ষে 5 থেকে 7 কিলোমিটার রেগুলার হাঁটা প্র্যাকটিস করবেন। হাই অল্টিটিউডে নিজেকে মানিয়ে নেবার জন্য রেগুলার যোগাসন ও প্রাণায়াম করবেন। বাড়িতে সিঁড়ি দিয়ে বেশ কিছুটা ওঠানামা করবেন, তাতে কিছুটা আপনার অভ্যেস হয়ে যাবে। সাথে ভালো উইন্ডপ্রুফ জ্যাকেট, টুপি, সানগ্লাস, মাফলার, গ্লাভস, ট্রেকিং শু, একটা পোর্টেবল অক্সিজেন সিলিন্ডার, সাথে সানস্ক্রিন ও প্রয়োজনীয় ওষুধপত্র রাখবেন। একটা গরম জলের ফ্লাস্ক আর ডায়ামক্স যাত্রার 2-3 দিন আগে থেকে খাওয়া শুরু করবেন। সাথে রাখবেন বেশ কিছু ড্রাই ফ্রুটস। পরিক্রমার কাছের শহর হলো দার্জিলিং। এখান থেকে আপনি গাড়ি করে জমদুয়ার পর্যন্ত যেতে পারেন। জমদুয়ার পৌঁছে জমদুয়ারকে প্রদক্ষিণ করে আপনার যাত্রা শুরু হবে। প্রকৃতিকে উপভোগ করতে করতে আপনি সন্ধ্যের মধ্যেই টেরাপো পৌঁছে যাবেন। আপনার পথের সাথী হবে বাঁদিকে নদী এবং ডান দিকে স্বয়ং ভোলানাথ। 3 দিনের পরিক্রমায় প্রথম দিনের যাত্রাটাই সবচাইতে সহজতম। প্রথম রাতে যখন ডেরাপুকে ছিলাম তখন অক্সিজেন লেভেল মাপা হলো, আমাদের লোকের দ্বারা মাপা হয়েছিল, তাতে হয়েছিল 74। কিন্তু কিছুক্ষণ পরেই চাইনিজ গাইড এসে মাপলো, আমার হলো 64। আমাকে বলল তুমি বাদ, কাল যেতে পারবে না। চাইনিজ গাইড যা বলবে সেটাই মেনে নিতে হবে, তার উপরে কিছু বলার নেই। পরের দিন সকালবেলা, মানে দ্বিতীয় দিন সকালবেলা সবাইকে ডাকা হলো অক্সিজেন লেভেল মাপার জন্য। আমার মাপা হলো, এবার পাওয়া গেল 69। আমাকে আবার বাদের তালিকায় পাঠিয়ে দেওয়া হলো। আমাদের 50 জনের মধ্যে মাত্র হেঁটে যাওয়ার জন্য 7 জন অনুমতি পেয়েছিলাম। আবার বাবার শরণাপন্ন হলাম। বাবাকে বললাম, বাবা আমি কি তাহলে যেতে পারবো না, তুমি দয়া করো। পর মুহূর্তে আবার রিকোয়েস্ট করা হলো চাইনিজ গাইডকে আর একবার চান্স দেওয়ার জন্য। এবার মাপা হলো
হয়ে গেল 79। এখানেও মিরাকেল ঘটল। গলায় ইনফেকশনের জন্য 3 দিন কিছু খেতে পারিনি। শরীর ভীষণ দুর্বল ছিল। যত ওপরে উঠছি তত শক্তি হারাচ্ছিলাম। কিছু দূর যাচ্ছি, আবার বিশ্রাম নিচ্ছি। বসলে পরেই ঘুম চলে আসছিল। 3 দিনের পরিক্রমায় দ্বিতীয় দিনের যাত্রা সবচাইতে কঠিন ও দীর্ঘতম। প্রায় 22 কিলোমিটার হাঁটতে হয়, যার মধ্যে 10 কিলোমিটার পুরোটাই চড়াই। প্রথম 10 কিলোমিটার প্রায় বেশিরভাগটাই এবড়ো খেবড়ো ও পাথরের রাস্তা। আর দ্বিতীয় দিনের জার্নিতেই আপনাকে পার হতে হবে বিশ্বের উচ্চতম পাসগুলোর মধ্যে একটি পাস, যার নাম দোলমালা পাস। যখন দোলমালা পাসের প্রায় কাছাকাছি চলে এসেছি, হয়তো 1/2 কিলোমিটার বা 1.25 কিলোমিটার বাকি, তখন খুব আস্তে আস্তে হাঁটছিলাম। পিছন থেকে অচেনা কেউ এসে আমাকে কোমর ধরে প্রায় 200-300 মিটার এগিয়ে দিল। কিছু দূর যাওয়ার পর আবার বিশ্রাম নিচ্ছিলাম। তখন অচেনা দুজন আবার এসে আমাকে জিজ্ঞেস করলো, আমি কি অসুস্থ? হাতটা ধরে পালস চেক করলো। তারপর দুটো মেয়ের থেকে দুটো এনার্জি ড্রিঙ্ক এবং অপর একটি মেয়ের থেকে একটু ঈষদুষ্ণ গরম জল আমাকে খেতে দিল। তারপর অন্য একটি মেয়ের থেকে একটি অক্সিজেন সিলিন্ডার চাইল, কিন্তু সে দিল না। তখন আমি বুঝতে পারলাম অক্সিজেন সিলিন্ডার চাইছে। আমার ব্যাগে একটা ছিল, আমি সেটা দিলাম। সেটা সেট করে আমাকে দিল। তারপর একটু বিশ্রাম নিয়ে আমাকে হাত ধরে ওরা টপ পর্যন্ত পৌঁছে দিল ও একজন আমার থেকে ব্যাগটা নিয়ে সে নিজেই ক্যারি করে নিয়ে গেল। এতক্ষণ আমাদের মধ্যে যে কথোপকথন হলো তা পুরোটা ইন্টারন্যাশনাল ভাষায়, মানে চোখের ভাষা। কেউ কারোর ভাষা জানি না, কিন্তু কথোপকথন হচ্ছে। এটাই হলো দোলমালা পাস, যার উচ্চতা হচ্ছে 5650 মিটার। এখান থেকে হাত বাড়ালেই যেন বাবা শিবকে ধরা যায়। এখানে অক্সিজেন লেভেল খুবই কম এবং এখানে সবসময় কনকনে ঠান্ডা হাওয়া বয়। এখানকার আবহাওয়া যে কোনো সময় প্রতিকূল হয়ে যায়, তাই এখানে বেশিক্ষণ না থাকাই ভালো। যত তাড়াতাড়ি পারা যায় এখান থেকে চলে যাওয়া ভালো। দোলমালা পাস হলো সেই জায়গা যেটা এই যাত্রার সবচাইতে আলোচিত বস্তু। দোলমালা পাস, এখানে এলে আপনি দেখতে পাবেন হাজারো ধর্মীয় পতাকা। চলুন আজ পরিচয় করাই সেই দুজনের সাথে যারা আমার কাছে ভগবান রূপে এসেছিলেন এবং আমাকে সাহায্য করেছিলেন। তাদেরকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। আমাকে টপে পৌঁছে দিয়ে ব্যাগটা আমার হাতে দিয়ে বলল, এবার আস্তে আস্তে নিচে নেমে যাও। তারপর নিমেষের মধ্যে কোথাও উধাও হয়ে গেল, তাদেরকে আর দেখতে পেলাম না। ডেরাপুক থেকে দোলমালা পাস পর্যন্ত এই 10 কিলোমিটার রাস্তায় না পাবেন কোনো শেল্টার, না পাবেন কোনো জলের পয়েন্ট, না পাবেন কোনো খাবার। সুতরাং জল ও ড্রাই খাবার অবশ্যই সাথে রাখবেন। দোলমালা পাসকে প্রণাম জানিয়ে এবার নিচে নামার পালা। পাথরের রাস্তায় ওপরে ওঠা যেমন কঠিন ছিল, নামাটাও ততটাই বিপজ্জনক ছিল। নামার সময় ট্রেকিং স্টিকটা খুব কাজে লাগবে। যদি বৃষ্টিপাত তুষারপাত হয় তখন পথ খুব পিচ্ছিল হয়ে যায়। হিন্দু, বৌদ্ধ ও জৈন সম্প্রদায়ের ভক্তরা এই পরিক্রমাকে সোজা পথে করে, কিন্তু বন ধর্মের সম্প্রদায়ের লোকেরা এটা উল্টো দিক থেকে করে এবং গভীর শ্রদ্ধা ও ভক্তির মাধ্যমে দণ্ডি কেটে এই যাত্রা সম্পূর্ণ করে। দোলমালা পাস থেকে নামার পরেই পড়বে গৌরীকুণ্ড ও কুবেরকুণ্ড। কথিত আছে এই গৌরীকুণ্ডেই মা পার্বতী এখানে স্নান করেন। পথে পড়বে একটি গ্লেসিয়ার, যার তলা দিয়ে বয়ে চলেছে কলকল করে জল। এটা কিছুটা বিপজ্জনক হলেও রোমাঞ্চে ভরা। গ্লেসিয়ার পার করার পর
কিছুটা পথ পড়বে আবার পাথরের রাস্তা। যাত্রার এই জায়গাটাও খুব বিপজ্জনক, এবড়ো খেবড়ো এবং খাড়া, নিচের দিকে রাস্তা নেমে গেছে, একটু 19-20 হলেই গিয়ে একেবারে নদীতে পড়বে। নিচে নামলেই আপনি পৌঁছে যাবেন লামচুম ঘাটিতে। এখানে একটা রেস্টুরেন্ট টাইপের আছে, চা কফি বা কিছু খেতে পারবেন। তো অবস্থায় প্রকৃতি ও বন্য প্রাণের দৃশ্য দেখতে দেখতে এগিয়ে চলছি। সন্ধ্যা ঘনিয়ে এলো, রাস্তা শুনশান, আর চলতে পারছি না। কিছুটা যাওয়ার পর আবার বিশ্রাম করছি, চোখ বুজে আসছে। আবারও মিরাকেল ঘটল। এই অন্ধকারে শুনশান অবস্থায় দুটো 20-22 বছরের মেয়ে এসে আমায় জিজ্ঞাসা করলো আমার কি প্রবলেম। আমি বললাম। ওরা আমাকে এনার্জি ড্রিঙ্ক দিল, স্নিকার দিল, কিন্তু খেতে পারছিলাম না। রাস্তায় অনেক কিছু খাবার ওরা অফার করছিল, কিন্তু আমি খেতে পারিনি। রাস্তায় যতবার বিশ্রাম করছি ততবার ওরা আমার জন্য অপেক্ষা করছিল। যখন গেস্ট হাউসের প্রায় কাছাকাছি পৌঁছে গেছি, তখন গেস্ট হাউস থেকে আমাদের গাইডরা এসেছিল আমাকে এগিয়ে নেওয়ার জন্য। গাইডরা আসাতে ওরা আস্তে আস্তে এগিয়ে গেল। ধন্যবাদ জানাতে গেলাম, কিন্তু ওরা আস্তে আস্তে অন্ধকারে কোথায় মিলিয়ে গেল, ওদের আর দেখতে পেলাম না। জুতুলপুকে এখানেই আমাদের ছিল রাত্রিবাসের জায়গা। আজ পরিক্রমার তৃতীয় ও শেষ দিন। জুতুলপুক থেকে দার্চেন 18 কিলোমিটার, কিন্তু আমাদের আজ যাত্রা করতে হবে 10 কিলোমিটার, বাকিটা গাড়িতেই যাওয়া যায়। গতকাল রাতে আমি সবার শেষে পৌঁছেছিলাম এবং সেটা অনেক রাত হয়ে গিয়েছিল, এবং রাতে ঘুমোতে পারিনি। একটা কথাই বারবার মাথায় ঘুরপাক খাচ্ছিল, এই 10 কিলোমিটার জনমানবহীন জায়গা, শুনশান জায়গা, কোথাও কোনো আশ্রয়স্থল বা কিছুই নেই। কিন্তু ওই অত রাতে ওই মেয়ে দুটো কেই বা ছিল, কোথায় বা চলে গেল, আর কীভাবেই ওরা অদৃশ্য হয়ে গেল, তাও আজও আমার কাছে রহস্যই রয়ে গেল। যাত্রার শুরুর আগে বা পরিকল্পনা থেকে এবং শেষ দিন পর্যন্ত আমার সাথে একাধিক মিরাকেল ঘটেছে। হয়তো মা পার্বতী ওই মেয়ে দুটোকে পাঠিয়েছিল আমাকে সাহায্য করার জন্য। যাই হোক, আমার সশ্রদ্ধ প্রণাম রইল ওদের জন্য। আজকের যাত্রায় পুরো রাস্তাটা প্রায় সমতল। রাস্তার প্রাকৃতিক শোভা খুব সুন্দর। রাস্তার বাঁদিকে রয়েছে ইয়ারলুং সাংপো রিভার, যা খুব এখানকার গুরুত্বপূর্ণ ও দীর্ঘতম নদী তিব্বতের। এখানেই আমাদের পরিক্রমা শেষ হলো। কীভাবে কৈলাসে পৌঁছবেন? একাধিকভাবে কৈলাসে পৌঁছানো যায়। আমরা যেভাবে গিয়েছিলাম সেটাই এখানে বর্ণনা করছি। প্রথম দিন হাওড়া থেকে মিথিলা এক্সপ্রেসে 15:50 চেড়ে পরদিন রক্সোল পৌঁছায় সকাল 9:15-তে। দ্বিতীয় দিন বীরগঞ্জে পৌঁছে একটু ফ্রেশ হয়ে আমরা রওনা দিই কাঠমান্ডুর উদ্দেশ্যে, এবং কাঠমান্ডু সন্ধ্যাবেলা গিয়ে পৌঁছই। দ্বিতীয় দিন রাতে কাঠমান্ডুতে নাইট স্টে। আমরা কাঠমান্ডুতে ছিলাম হোটেল ল্যান্ডমার্কে। তৃতীয় দিন ছিল আমাদের কাঠমান্ডু লোকাল সাইট সিন। প্রথমে দর্শন করি গুজ্জেশ্বরী শক্তিপীঠ। তারপর আমরা পৌঁছই পশুপতিনাথ, সেখানে দর্শন ও পুজো দিই। এটি নেপালের বৃহত্তম গোলাকার স্তূপগুলোর মধ্যে একটি। এখানে ঢোকার জন্য 50 টাকা এন্ট্রি ফি লাগে। স্তূপা দর্শনের পর বেশ কিছু সময়
চলে ফটোগ্রাফি সেশন। স্তূপা দর্শন করে আমরা পৌঁছে যাই হোটেলে, সেখানে লাঞ্চ করি। লাঞ্চের পর কিছুটা বিশ্রাম নিয়ে বিকেলে বেরোই শম্ভুনাথ মন্দির দেখতে। শম্ভুনাথ মন্দির বৌদ্ধ ও হিন্দুদের কাছে একটি পবিত্র তীর্থস্থান। এটি একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। স্থানীয়দের কাছে এটি মাঙ্কি টেম্পল হিসাবে পরিচিত। এন্ট্রি ফি 50 টাকা নেপালি কারেন্সিতে, তবে নেপালিদের জন্য এটা ফ্রি। সকালে ব্রেকফাস্ট করে আমাদের যাত্রা শুরু হয়। Smile everyone. সকালে ব্রেকফাস্ট ও ফটো সেশনের পর আমরা এগিয়ে চললাম চায়না বর্ডারের দিকে। দুপুরের লাঞ্চ হলো এখানে। প্রকৃতিকে উপভোগ করতে করতে লাংটাং ন্যাশনাল পার্কের ছোট্ট একটি জনপদ সাবরুবেসি, সেখানে গিয়ে আমরা বিকেলবেলা পৌঁছলাম। ছবির মতো সুন্দর এই জায়গাটিকে আমরা পায়ে হেঁটে ঘুরলাম। আজকের রাত্রিবাস ছিল এখানে। সাবরুবেসি থেকে 11 কিলোমিটার দূরে রাসুয়াগাড়ি হচ্ছে নেপাল ও চায়নার ইন্টারন্যাশনাল বর্ডার। চায়নাতে ভূমিকম্পর পর 2015 সালে এই বর্ডার চালু হয়। এখানেই আমাদের নেপাল ইমিগ্রেশন চেক করা হয়। এই বর্ডার দিয়ে আমরা যাবার 2 দিন পর এখানে ক্লাউড বাস্ট হয় এবং এখানকার ব্রিজ ভেঙে যায়। আপাতত এই বর্ডার বন্ধ আছে। এটা ইন্টারন্যাশনাল বর্ডার হলেও সাবরুবেসি থেকে এখানকার রাস্তা প্রচণ্ড খারাপ। চায়না ইমিগ্রেশন অফিস থেকে কেরংয়ের দূরত্ব 26 কিলোমিটার। আমরা দুপুরবেলায় হোটেলে পৌঁছে গেলাম। রুম অ্যালটমেন্টের জন্য আমরা ওয়েট করছি। এর মধ্যে চলে এলো আমাদের ডাফেল ব্যাগ। এই ডাফেল ব্যাগে করে কাঠমান্ডু ভায়া দারচেন আমাদের সব লাগেজ এইগুলোতেই নিয়ে যাওয়া হয়েছিল। কেরংয়ে এটাই ছিল আমাদের হোটেল। খাওয়া দাওয়ার পর আমরা ঘুরতে বেরোলাম কেরংয়ের লোকাল সাইট সিন দেখতে। ঘুরতে ঘুরতে চলে গেলাম এখানকার মনাস্ট্রিতে, কিন্তু তখন মনাস্ট্রি বন্ধ ছিল বলে সেদিন দেখা হয়নি। পরদিন সকালে দেখেছিলাম। এখানকার দোকান বাজার রাস্তা সবই ঝা চকচকে। আজ আমাদের কেরংয়ে দ্বিতীয় দিন। এখানে 1 দিন থাকার কথা ছিল, কিন্তু অনিবার্য কারণবশত 2 দিন থাকতে হয়। সকালে ব্রেকফাস্টের পর আমরা চলে যাই মনাস্ট্রি দেখতে। এখানকার মনাস্ট্রিটাও খুব সুন্দর, তেমনি এখানকার প্রাকৃতিক শোভাও দেখার মতো। কেরং বা গেরং টাউনটা ছোট হলেও একদম ছবির মতো সাজানো। সকালে কিছুটা ঘোরাঘুরির পর আমাদের যেতে হয়েছিল লোকাল থানায় নাম এন্ট্রি করার জন্য। দুপুরে খাওয়া দাওয়ার পর বিকেলবেলা আবার বেরিয়েছিলাম চারিদিকটা একটু ঘুরে দেখতে। পাহাড়ের কোলে ছিল একটি মনাস্ট্রি, সেটাতে যাবার চেষ্টা করেছিলাম। 50% ওঠার পর দেখলাম যে সিঁড়ি ভাঙা, আর ওপরে যেতে পারিনি। এখান থেকে শহরটাকে একটা ছবির মতো লাগছিল। সপ্তম দিনে আমাদের গন্তব্য ছিল সাগা। পথে পড়ল একটা সুন্দর ঝর্ণা, সেখানে কিছুটা উপভোগ করলাম। এটি একটি ক্লিফ ওয়াটারফল। এটি প্রায়
50 ফুট উচ্চতা থেকে পড়ছে। এই ওয়াটারফলটি সি লেভেল থেকে প্রায় 3200 মিটার উচ্চতায় আছে। সারা বছর এখানে পথ চলতি মানুষের ভিড় লেগেই থাকে ভিডিওগ্রাফি ও রিল বানানোর জন্য। আমরাও সকলে মিলে এখানে খুব মজা করলাম এবং গ্রুপ ফটো তুললাম। প্রথম সিটেই বসে আছে স্বপন বিশ্বাস, আমার বন্ধু, যার দৌলতে আজকে আমার এই মানস যাত্রা হয়েছে। আমাদের দুটো গাড়ি ছিল, এখানে একটি গাড়ির সহযাত্রীদের দেখালাম আর আগে ছুটে যাচ্ছে আমাদের আরেকটি গাড়ি। আমাদের গাড়িকে ব্রেক দেওয়া হলো টয়লেট ব্রেক ও দুপুরের লাঞ্চের জন্য। যাত্রায় আমাদের প্রতিদিনের লাঞ্চটা হতো পিকনিক লাঞ্চ। খাওয়া দাওয়ার পর আবার গাড়ি ছুটলো এবং সন্ধ্যের মধ্যে আমরা গিয়ে সাগাতে পৌঁছলাম। এটাই ছিল সাগাতে আমাদের হোটেল। ব্যাগপত্র রেখে একটু শহরটা ঘুরে দেখলাম। আজ সকাল থেকেই সবাই স্বপ্নলোকে রয়েছে, সকলেই ভাবছে কখন তার স্বপ্নের জায়গা আসবে সেই আকাঙ্ক্ষিত মানস সরোবর। জার্নি স্টার্ট করেছি আজকে 9 জুলাই। আমরা এখন মানসরোবর লেকের সামনে সবাই দাঁড়িয়ে আছি। কালকে 10 তারিখ, কালকে পূর্ণিমা সম্ভবত। আমরা আজকে এখানে সরোবরে আমরা সরোবর দর্শন করলাম, কালকে আমরা সরোবরে পুজো অর্চনা করব। তো সবার এত বছরের স্বপ্ন প্রায় পূরণ হয়ে গেছে আমাদের। তো আমি একটু সবার থেকে জেনে নেবো কিরকম অভিজ্ঞতা, আপনাদের কিরকম লাগছে, কিরকম লাগছে সবার আপনাদের? আমরা এখানে অনেকজন আছেন যারা 6 বছর অপেক্ষা করেছেন বুকিং করে। মানস সরোবর গাড়িতে প্রদক্ষিণ করার পর আমরা এসে পৌঁছলাম রাক্ষসতাল। রাক্ষসতাল আস্তে আস্তে রাত হয়ে গিয়েছিল, তাই আর আমাদের গাড়ি এখানে দাঁড় করায়নি। রাক্ষসতালকে অপবিত্র মনে করা হয় এবং এখানকার জল নোনা। আপনি যদি পাখি ভালোবাসেন তবে সকাল সকাল চলে আসুন লেকের পাড়ে, প্রচুর ব্রাহ্মণী হাঁস ও বিভিন্ন প্রজাতির পাখি দেখতে পাবেন। নবম দিনে আমরা মানস সরোবর থেকে চলে যাব দার্জিলিংয়ে। মানস সরোবরকে খুবই পবিত্র মনে করা হয়, এখানকার জল হচ্ছে মিষ্টি জল। এই জল পবিত্র হলেও ভক্তদের এখন আর এখানে স্নান করতে দেওয়া হয় না। মানস সরোবরে এলে এখানেই মোটামুটি সবাইকে থাকতে দেওয়া হয়। এখানে কোনো লাক্সারি পাবেন না, এখানে ডরমেটরি পাবেন, এক ঘরে 6-7 জনও রাখা হয়। লেকের ধারে কোনো পুজো অর্চনা করতে দেওয়া হয় না, তবুও আমরা এখানে করেছিলাম। কিন্তু কিছু লোক এসে আমাদেরকে তাড়াতাড়ি চলে যেতে বলে এবং কোনো রকমে আমরা পুজো করে এখান থেকে চলে যাই। যদি আপনি ধূপধুনো দিতে চান বা ধূপকাঠিও জ্বালাতে চান তবে খুব সকাল সকাল আসবেন, অন্ধকার থাকতেই, তা না হলে এখানে কিছু অ্যালাউ করে না। মানস সরোবরকে বিদায় জানিয়ে আমরা রওনা দিলাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। দার্জিলিং এখান থেকে মাত্র 40 কিলোমিটার। দার্জিলিং হলো কৈলাস যাওয়ার সবচাইতে কাছের শহর। এখান থেকেই পরিকল্পনা করা হয় কৈলাস যাওয়ার বা কৈলাস পরিক্রমা করার। কীভাবে কৈলাস যাত্রীদের সাথে প্রতারণা করা হয় চলুন একটু জেনে নেওয়া যাক। আপনি যদি পরিক্রমায় হেঁটে যেতে না পারেন তাহলে আপনাকে ঘোড়া নিতে হবে। সেই ঘোড়া হয় আপনাকে আগে বুক করতে হবে বা দার্জিলিং এসে বুক করতে হবে।
ঘোড়া নিলে মোটামুটি 60 থেকে 70 হাজার টাকা আপনার খরচ হবে। ডেরাপোকে আপনার ফাইনাল মেডিকেল চেক আপ হবে। মেডিকেলে যদি আপনি আনফিট হন তাহলে আপনার পুরো টাকাটাই জলে যাবে, আর কোনো ফেরত দেবে না ঘোড়ার টাকাটা। আর এখানে একটা সিন্ডিকেট রাজ চলে, মোটামুটি 70 থেকে 80% ক্যান্সেল করা হয়। এর সাথে আর যোগ হবে আপনি ডেরাপুক থেকে দার্চেন আসবেন, সেই জন্য রেস্কিউ গাড়িতে নিয়ে আসবে, তার জন্য 5,000 টাকা দিতে হবে। এবং যে 3 দিন আপনি দার্চেনে থাকবেন পরিক্রমা না করলে, তার জন্য 7 থেকে 8,000 টাকা এক্সট্রা দিতে হবে। এবার আপনি যদি মনে করেন আপনি পায়ে হেঁটে যাবেন, কিন্তু ডেরাপুকে আপনি মেডিকেলে ফিট হলেন না, তাহলে আপনাকে দার্চেন ফিরতে হবে। দার্চেন আপনাকে সেই রেস্কিউ গাড়িতে নিয়ে আসবে, তার জন্য ওই রেস্কিউর টাকাটা দিতে হবে। এবং যে দার্চেনে থাকবেন 3 দিন, তার জন্য সেই টাকাটা এক্সট্রা দিতে হবে। খুব প্রবলেম না হলে ঘোড়া না নেওয়াই ভালো, তাহলে আপনাকে ওই টাকাটার রিস্ক নিতেই হবে। এটাতে গেল প্রাইভেট ট্যুর অপারেটরের সাথে গেলে, কিন্তু সরকারিভাবে যদি আপনি যান আপনাকেও মেডিকেলের আগে মোটামুটি 40,000 টাকা দিতে হবে। কিন্তু যদি মেডিকেলে ফিট না হন সেখানেও আপনার 40,000 টাকা জলে যাবে। তাই নিজেকে ফিট রাখার জন্য একটু বেশি হাঁটাহাঁটি করুন, একটু যোগা বা প্রাণায়াম করুন। কেরঙের পর থেকেই মোটামুটি মাথা ও গলাকে আটকে রাখবেন। কেরঙের পর থেকেই কনকনে ঠান্ডা হাওয়া বইতে থাকে। যত হাই অল্টিটিউডে যেতে থাকবেন তত খাবার মান ও থাকার মান আস্তে আস্তে কমতে থাকবে। সেটা আপনাকে মেনে নিতে হবে, কেউ আপনার কথা শুনবে না। খুব প্রয়োজন না হলে রোমিং না করাই ভালো। বাড়িতে কথা বলার জন্য হোটেলের ওয়াইফাই দিয়েই হোয়াটসঅ্যাপে আপনি কথা বলতে পারবেন। তবে এখানে ফেসবুক বা ইউটিউব পাবেন না। আমার মতে ডেরাপুকে মেডিকেল টেস্ট দেওয়ার আগে যদি দেখেন যে আপনার অক্সিজেন লেভেল কম আছে, তাহলে রাতের বেলাতেই বা ভোরবেলাতেই বেশ কয়েকবার অক্সিজেন নিয়ে নিন, সাথে একটা পোর্টেবল অক্সিজেন সিলিন্ডার রাখবেন। সর্বশেষ একটি কথা বলি, বাবার প্রতি ভক্তি শ্রদ্ধা রাখুন এবং নিজেকে সমর্পণ করুন, মনের জোর রাখুন। আশা করি আপনি সাফল্য লাভ করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। কমেন্টস করে আপনার মতামত ও পরামর্শ অবশ্যই জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধু ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।